দেশ সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। রাজনীতির বর্তমান এবং ভবিষ্যৎ এই শিরোনামে কথা বলবো। আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন, আমি একটু পরিচয় করাতে চাই, জনাব ইলিয়াস খান, সিনিয়র সাংবাদিক, এবং আমাদের সঙ্গে উপস্থিত হবেন সাইদ খান, সিনিয়র সাংবাদিক। কিছুক্ষণের মধ্যে আমরা তাকেও পেয়ে যাবো। আমরা জনাব ইলিয়াস খান, আপনাকে দিয়ে শুরু করি। রাজনীতি এখন আসলে মানে আমরা প্রতিনিয়ত দাবির মিছিল দেখি, পাল্টাপাল্টি দ্বন্দ্ব দেখি। 50টি দাবি করেছে বন্ধু রাস্তায়। এখন কি রাজনীতিতে গুমুট পরিস্থিতি কিনা? আপনাকে ধন্যবাদ এবং অনুষ্ঠান যারা দেখছে। আসলে আমাদের রাজনীতি একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, একটি অপশক্তি আমি সরাসরি বলবো না, বাট একটি গোষ্ঠী বাংলাদেশের গণতন্ত্রকে আবারও বিপন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে। গত 15.5 বছর যে দুর্বিনীত শাসন চলেছে, ফ্যাসিস্ট শাসন চলেছে, সেই শাসনের অবসানের পরে আমরা ভেবেছিলাম যে একটি গণতান্ত্রিক পরিবেশ পাবো। আপনি দেখুন এখন নির্বাচন নিয়ে একটি গোষ্ঠী নানা তাল বাহানা করছে। তারা ভাবছেন নির্বাচন তো দেরিতে হবে, আমরা শক্তি সঞ্চয় করতে পারবে। এটি কিন্তু আসলে ঠিক না। তারা ভুল বুঝছে, তারা ভুল করছে। কারণ দেশে এখন একটি গণতান্ত্রিক পরিবেশ দরকার। আপনি যে বক্তব্যের শুরুতে বললেন নানা আন্দোলন সংগ্রাম চলছে, যদি রাজনৈতিক শক্তি থাকতো, এই যে যমুনার পাশে একদম দেয়ালের পাশে চলে যায়, যে একদম অনেক সিকিউর জায়গা, যেটি দেশের প্রধান নির্বাহী যেখানে বসেন, যেখানে থাকেন, এটি তো ভাবা যায় না। এগুলো হচ্ছে রাজনৈতিক শক্তি ক্ষমতায় না থাকার কারণে। আপনাদের শুধু বহুবার বলেছি, এই কলেজে আন্দোলনের ছাত্ররা ইউনিভার্সিটি ছাত্র হয়ে যেতে চায়, এই এসএসসি পাস না করে কলেজে ভর্তি হতে চায়। এগুলো কি? এগুলোই কিন্তু আমরা আওয়ামী লীগ আমলের যে রাজনীতি দেখেছি, এখনকার যে রাজনীতি, আওয়ামী লীগ আমলে কোনো রাজনীতি ছিল না, পুরো রাজনীতি তারা ধ্বংস করে দিয়েছে। এখনকার রাজনীতি আসলে কি রকম, আপনার কাছে কি মনে হয়? এখনকার রাজনীতি ভালো হবে। এখন যা আছে নানা টানা পড়ে না আছে দলগুলোর মধ্যে, বাট একটি প্রশ্নে কিন্তু তারা সবাই এক, যে তারা একটি গণতান্ত্রিক বাংলাদেশ চায়। এবং সেই গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যাশায় অনেকের অনেক ভুল ভ্রান্তি রয়েছে বলে আমি মনে করি। অনেকের ভুল ধারণা রয়েছে এই প্রক্রিয়া আমি ক্ষমতা ধর হতে পারবো। অনেকে ভাবছেন যে এখনই তো ভালো আছি, আমরা বেশি ক্ষমতা এনজয় করছি, হয়তো একটি নির্বাচিত সরকার আসলে সেটি পারবো না। এটি ঠিক না। আমরা তো দিন শেষে সবাই দেশটিকে ভালোবাসি। 56,000 বর্গমাইল তো আমাদের সবার, আমরা চাই এই দেশটির উন্নতি হোক। সেক্ষেত্রে দলগুলোতে একটি জায়গায় আসতে হবে যে আমরা একটি গণতান্ত্রিক পরিবেশ চাই, সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ, প্রকৃত জনপ্রতিনিধি দেশটি শাসন করবে। কারণ এই স্টুডিওতে অনেকবার বলেছি, দেশ তো শাসন করবে রাজনীতিবিদরা, এবং এই জাতির যত অর্জন সবই কিন্তু রাজনীতিবিদদের হাত ধরে এসছে। আমার মহান স্বাধীনতা, আমাদের ভাষা, সবকিছু রাজনীতিবিদদের হাত ধরে এসছে। তাদের সীমাবদ্ধতা অনেক আছে, অস্বীকার করার উপায় নেই। তারপর তো আমাদের সামনের দিকে যেতে হবে, পিছনের দিকে যাওয়ার সুযোগ নেই। যদিও সবগুলো প্রতিষ্ঠান সামাজিক, রাজনৈতিক, আর্থিক সব কিছু ধ্বংস করে গেছে গত সরকার। মানুষের মুখ দেখা দেখি বন্ধ করে দিয়েছে। একটি আওয়ামী লীগের নেতারা যে বিয়ে যাবেন, আপনি কিন্তু সেখানে যেতে পারবেন না সামাজিক অনুষ্ঠানে। এই যে একটা রাজনৈতিক আগে যে একটা সৌহার্দ্য ছিল, এই যে দেখুন না ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে, ভারতের সব দল কিন্তু একসঙ্গে বসছে, পাকিস্তানের সব দল একসঙ্গে বসছে কিন্তু জাতীয় স্বার্থে। কিন্তু আমরা কিন্তু পারি না, বড় জাতীয় স্বার্থে আমরা পারি না। এখন আপনি যে গণতান্ত্রিক ধারার পক্ষে ঐক্যবদ্ধ বা একের কথা বলছেন বা ঐক্যের কথা বলছেন, সে ঐক্য কি বিনষ্ট হতে চলছে? না, নানা দলের নানা কথা শুনি, ভিন্ন মত শুনছি। যারা কোনোদিন ক্ষমতায় আসবে না তারা বলছে যে আগে সংস্কার, আগে আরো যেন কি আছে, নানা খুব গাল ভরা শব্দ। এই যে শব্দ, এই নতুন জেনারেশনরা কেউ যাবে না, নতুন বন্দোবস্ত, আর কি শব্দ আছে না, এগুলো বলে একটা কি বলে, একটা ফ্লেভার দিচ্ছে যে আমরা অনেক কিছু করব, অনেক সময় লাগবে। এটা তো ঠিক না। দেশ চালাবে রাজনীতিবিদ, নির্বাচিত জনপ্রতিনিধি। আপনি যদি ডেমোক্রেসি বিশ্বাস করেন, কিন্তু তাকে হচ্ছে আমাদের কিন্তু গণতন্ত্র, নির্বাচিত প্রতিনিধিরা দেশ না চালানোর খেসারত কিন্তু দিতে হয়েছে। তথাকথিত 1-11-এ দীর্ঘদিন ক্ষমতা ছিল অনির্বাচিত ব্যক্তিরা, সেটি কিন্তু দেশ থেকে অনেক পিছিয়ে নিয়েছে। আমরা বলি হয়তো তর্কের খাতিরে বা কি বলে যে আত্মতৃপ্তির জন্য যে আমাদের শিশু গণতন্ত্র, আসলে কিন্তু শিশু গণতন্ত্র নয়। বাংলাদেশের প্রায় 54 বছর হয়েছে, অনেক দিন। কিন্তু এগুলো বলে আর এই হবে না। আমরা চাই গণতান্ত্রিক পরিবেশ হোক বাংলাদেশে, এবং পুরো গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসে একমাত্র মাধ্যম হচ্ছে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হতে হবে। প্রকৃত জনপ্রতিনিধি যখন নির্বাচন আসবে,
নির্বাচিত হয়ে আসবেন, অনেকগুলো সংকট আমাদের কেটে যাবে। আমরা সেই দিনের অপেক্ষা করছি। আর ওই যে কথা শুরুতে বলেছি, একটি ভ্রান্তি অনেকে লালন করছেন যে দেরিতে নির্বাচন হলে আমরা শক্তি সঞ্চয় করতে পারবো, আমরা হয়তো ভাবেন যে ক্ষমতায় যেতে পারবো। মক্কা বহুদূর, মক্কা বহুদূর ভাবে, অনেক কিছু আমরা ভাবি, কিন্তু বাস্তবতা সেটি না। সুতরাং আমার ওই কথাই, যত এই ধোঁয়াশা না রেখে, এই যে ডিসেম্বরের নির্বাচন, জুনের নির্বাচন, আবার অনেকে বললেন যে আরও পিছিয়ে যেতে পারে, এটি না করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে প্রকৃত গণতান্ত্রিক শক্তি যাতে ক্ষমতায় আসে, সেই ব্যবস্থা সরকার করা। ধন্যবাদ। আমি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাঈদ খান, সিনিয়র সাংবাদিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আপনার কাছে আসতে চাই যে রাজনীতি এখন আসলে কেমন, মানে গুমুট পরিস্থিতি দেখেন, ঐক্যের কথা বলা হয় গণতান্ত্রিক ধারায় ফিরে আসার ক্ষেত্রে, নাকি শুধু কাদা ছোড়াছুড়ি আমরা দেখি? ঐক্য কি নষ্ট হওয়ার পথে? জি, ধন্যবাদ ফখরুল। আসলে ঐক্য নষ্ট হয়নি, আমাদের কমন ইন্টারেস্টে কিন্তু ঐক্য আছে এখনো। যেটি বলা হচ্ছে যে পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদেরকে কোনো কোনো রাজনৈতিক দল আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, এটিও একটা রাজনৈতিক ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে প্রতিপক্ষকে হিউমিলেট করবার জন্য। আর যেটি বললেন যে রাজনীতিতে কাদা ছোড়াছড়ি, এটি আসলে কাদা ছোড়াছড়ি না, এটি হচ্ছে প্রতিযোগিতা। এ প্রতিযোগিতা কিন্তু আগেও ছিল, এই মুহূর্তে এটিকে সামনে আনা হচ্ছে কেন? যখনই সংস্কার না নির্বাচন, নির্বাচন না সংস্কার, এই বিতর্ক যখন প্রকট হচ্ছে, তখন কিন্তু এই টার্মটাকে সামনে ঠেলে দেওয়া হচ্ছে। এমন হয়ে যাবে না তো, আমরা বিগত সময় দেখেছি মুখ দেখা দেখিও বন্ধ হয়ে গিয়েছিল? না, কই মুখ দেখা দেখি তো বন্ধ হয়নি, মুখ দেখা দেখি তো বেড়েছে আগের চেয়ে। এখনকার কথা বলছি, এখনকার পরিস্থিতি সেদিকে যাবে না তো? না, এখনকার পরিস্থিতি সেদিকে যাবে সেরকম তো কিছু দেখছি না। এটা একটা প্রতিযোগিতা। আর আমি এর আগেও একদিন আপনার সঙ্গেই বলেছিলাম যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কে বিরোধী দল হবে সেই প্রতিযোগিতা চলছে। কে নির্বাচন হলে সরকার গঠন করবে সেটা কিন্তু এক প্রকার আপনিও বুঝতে পারছেন, যারা কাদা ছড়াছড়ি করছে তারাও বুঝতে পারছে। শুধুমাত্র ক্ষমতা ধরে রাখবার জন্য এখন প্রফেসর ইউনূস কিন্তু এক্ষেত্রে একচেটিয়াভাবে দায়ী না। ওনার ক্যাবিনেটের মধ্যে আরও যারা অ্যাডভাইজার রয়েছেন তাদের মধ্যে এক ধরনের ক্ষমতা বিলাস জন্ম নিয়েছে, ক্ষমতার প্রতি এক ধরনের আগ্রহ জন্ম নিয়েছে, এবং দেখেছেন যে ক্ষমতা পেলে অনেক কিছু পাওয়া যায়। ইনফ্যাক্ট অনেক উপদেষ্টার এপিএস পিএসদের সম্পর্কে আপনিও জানেন যে দুর্নীতি দমন কমিশন পর্যন্ত ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তো সেই জায়গায় তাদের মধ্যেও এক ধরনের ভীতি চলে আসছে যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন হলে নির্বাচিত সরকার যদি এইসব তদন্ত অনুসন্ধান শুরু করে এবং তাদের যদি এই রাষ্ট্রীয় মওকা হাতছাড়া হয়ে যায়, সেটা হারানোরও আতঙ্ক আছে। এবং এই যে ডিসেম্বরে না জুনে নির্বাচন, এটি আসলে রাজনৈতিক দল হিসেবে ডিসেম্বরে আর্গুমেন্ট করাই তো স্বাভাবিক। আপনি ধরেন যদি প্রেম করেন তাহলে তো বিয়ে করতে চাইবেনই, আর প্রেম করবেন বিয়ে করবেন না, সেটা কি প্রেম হয়? সেটা কোনো সম্পর্ক হলো? রাজনৈতিক দলগুলো রাজনীতি করে রাষ্ট্র ক্ষমতায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে, এবং খুবই স্বাভাবিক এবং ন্যায়সঙ্গত দাবি হচ্ছে নির্বাচন চাওয়া। এটিতে কোনো অপরাধের কিছু নেই। বরং যে রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে না তাদের মধ্যে নির্বাচন ভীতি কেন, সেটি আপনার কাছেও পরিষ্কার, আমাদের কাছেও পরিষ্কার। ভীতি তাদের জনভিত্তি কম, তাদেরকে জনগণের কাছে তো আপনার কিছু প্রতিশ্রুতি নিয়ে যেতে হবে, সেই প্রতিশ্রুতির ঝুড়ি ফাঁকা। এবং যে রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে তাদের কাছে জনগণের কিছু দেওয়ার মতো প্রতিশ্রুতি আছে, কিছু স্বপ্ন আছে। তো একজন মানুষ যেমনি তার স্বপ্নের সমান বড় হয়, তেমনি একটি রাজনৈতিক দলও তার প্রতিশ্রুতির সমান তো স্প্রেড করে। এখন যারা নির্বাচন চায় না তাদের মনে হয় আসলে জনগণকে দেওয়ার মতো কোনো প্রতিশ্রুতি নেই, তাদের মধ্যে এক ধরনের নির্বাচনে হেরে যাওয়ার আতঙ্ক আছে। ঠিক আছে, এটি একটি বিষয়। আর নতুন যে এনসিপি, যাদের ঘিরে গোটা জাতির এক ধরনের প্রত্যাশা ছিল, এক ধরনের স্বপ্ন ছিল, সেটি কি তারা রক্ষা করতে পেরেছে? রাজনৈতিক দল হিসেবে তারা প্রতিষ্ঠিত হতে পেরেছে? তারা একটা রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে, কিন্তু শক্তি কিন্তু রাজনৈতিক দল না। শক্তিকে রাজনৈতিক শক্তিতে রূপান্তর হতে হয়। রাজনৈতিক শক্তি হতে হলে তার একটা ন্যারেটিভ থাকতে হয়, তার একটা ফিলোসফি থাকতে হয়। নতুন যে এনসিপি, তারা কোনো ফিলোসফি দিতে পেরেছে? তাদের কোনো ন্যারেটিভ আছে? শুধুমাত্র ফ্যাসিস্টের বিরুদ্ধে শুধু আপনারা ছিলেন, আমরাও ছিলাম, পেশাজীবীরা ছিল, সকল রাজনৈতিক দলের, শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া সবাই ছিল, সাধারণ মানুষেরা ছিল, মায়েরা ছিল, এবং এমনকি রাস্তায় যারা
পথশিশু তারা পর্যন্ত এই ফ্যাসিস্টের বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করেছে, তাদেরও তো অবদান আছে। তা একতরফাভাবে আপনি গ্রেপ করবার চেষ্টা করছেন কেন? তার চেয়ে বরং রাজনৈতিক দল হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য আপনারা ন্যারেটিভ দেন, আপনারা ফিলোসফি দেন, আপনারা কি করবেন দেশে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে সেটি বলেন। সেটি যেহেতু তাদের সেগুলো নেই, সুতরাং তাদের মধ্যে একটা নির্বাচনী ভীতি বা হেরে যাওয়ার বা হারানোর একটা আতঙ্ক জন্ম দিয়েছে। এজন্য সংস্কার আগে, যৌক্তিক সংস্কার আরেকটি ভেক্টর। যৌক্তিক সংস্কার আপনার কাছে যেটা যৌক্তিক, আমার কাছে সেটা অযৌক্তিক। আজকে যেটা সংস্কার অপরিহার্য, কালকে আগামীকালকে সেটা অপ্রাসঙ্গিক হয়ে যাবে। সুতরাং সংস্কার, পৃথিবী যতদিন থাকবে ততদিন সংস্কার চলতে থাকবে, কারণ আজকের সারটা আগামীকালকে পুরনো হবে, এটা নতুন কিছু না। সুতরাং এগুলো বাদ দিয়ে আমি মনে করি রাষ্ট্রের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এবং গোটা জাতির স্বার্থে নির্বাচন অনেক বেশি জরুরি। নির্বাচন একমাত্র সমাধানের পথ। কারণ সংস্কারের কথা বললেন, সংস্কার এবং নির্বাচন এই দুটি শব্দ বা এই দুটি বিষয়কে কি মুখোমুখি করা হচ্ছে? নির্বাচনও তো একটা সংস্কার, এই দুটি প্যারালালি চলবে। নির্বাচন একটি সংস্কার না। গত 15 বছর ধরে রাষ্ট্রের সাথে জনগণের সম্পর্ক ভেঙে দিয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা। সেই সম্পর্ক পুনঃস্থাপন করাই তো একটি বড় সংস্কার এবং একমাত্র সংস্কার। সেই সম্পর্ক স্থাপিত হলে জনগণ রাষ্ট্রের কাছে প্রশ্ন তুলতে পারবে, রাষ্ট্রকে প্রশ্ন করতে পারবে, সেটি তো সবচেয়ে বড় সংস্কার। এবং রাষ্ট্রকে যখন জনগণ প্রশ্ন করতে পারবে, রাষ্ট্র যদি উত্তর দিতে পারে সেটিকে থাকবে। আর রাষ্ট্র পরিচালনায় তখন যারা থাকবে তারা যদি উত্তর দিতে না পারে তাদেরকে ছেড়ে দিতে হবে। প্রত্যেক 5 বছর পর পর এই পরীক্ষার সুযোগ করে দেওয়াই তো বড় সংস্কার। অসংখ্য ধন্যবাদ। আমি বিরতি থেকে ফিরে এসে আবার আলোচনা ফিরতে চাই। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। দেশ সন্ধ্যা আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব ইলিয়াস খান আপনার কাছে আসি। আমরা সর্বত্র দেখছি একটি দাবির মিছিল, রাজধানী যেন একটি দাবির শহর হয়ে উঠছে প্রতিনিয়ত, প্রতিদিন। আবার সেই পুরনো প্রশ্নে ফিরে যাই। অস্থিরতা দেখেন আপনি, মানে এই অস্থিরতাটা আসলে কেন? একমাত্র রাজনৈতিক সরকার ক্ষমতা নেই, এই জন্য। আপনি দেখুন, আমি আপনার স্টুডিওতে আরো অনেকবার বলেছি, একটি কলেজের ছাত্র রাতারাতি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে যেতে চায়। এই যে তিতুমির কলেজ 5 দিন ঢাকা শহর একদম কলাপস করে রেখেছে। ঢাকা শহরে, একটি আধুনিক শহরে 25% রাস্তা থাকতে হবে। ঢাকায় অফিসিয়ালি আছে 7% রাস্তা। 7% রাস্তা 2/3 দখল করে রেখেছে। অনেক জায়গায় 3/4, আমি আজকে কারণ বাজারে দেখলাম 3/4 দখলে। তো এই রাস্তায় যদি আন্দোলন হলেই শহর বন্ধ করে দেবে, মেইন রাস্তা বন্ধ করে দেবে। এই যে প্রধান রাস্তা বাড়ির ওয়াল পর্যন্ত চলে যায়, সবচেয়ে সিকিউর যে জায়গাটি, তো এই অবস্থা চলছে। এটি একমাত্র কারণ হচ্ছে রাজনৈতিক সরকার না। এই যে যেমন এসএসসি পাস করেনি, এসএসসি ভর্তি হবে, এই জন্য আন্দোলন করবে। আমি জানি না কবে জানি আন্দোলন শুরু। এইসব নৈরাজ্যগুলো চিন্তা করা যায়। এই জন্য একটা রাজনৈতিক সরকার লাগবে। শেখ হাসিনার মতো রাজনৈতিক সরকার না, প্রকৃত জনপ্রতিনিধি, প্রকৃত ভোটে যারা নির্বাচিত হয়ে আসবে। আমরা আশা করি রাজনৈতিক সরকার হলে কি আন্দোলনগুলো হবে না? না, এগুলো অনেক নিয়ন্ত্রিত হয়ে যায়। কেন, সেটি কিভাবে আসলে? অনেক রাজনৈতিক সরকারের সব জায়গায় নিয়ন্ত্রণ থাকে, তার কর্মী বাহিনী থাকে, তার প্রশাসনের উপর নিয়ন্ত্রণ থাকে, পজিটিভ নিয়ন্ত্রণ, নেগেটিভ নিয়ন্ত্রণ না যে আমি শেখ হাসিনার মতো। পজিটিভ নিয়ন্ত্রণ থাকে সব জায়গায়। কিন্তু এটি যদি না থাকে, ইউনূস সাহেব উনি তো এক নির্দলীয় ব্যক্তি, এই সরকার নিয়ন্ত্রণ করতে কেন পারছে না? এই সরকার নিয়ন্ত্রণ নাই তো, লোকজন নাই। কেন লোকজন নাই তো, তাদের তো লোকজন নাই। তারা তো, আমি আর স্টুডিওতে অনেক কিছু বলবো না, যেমন আমাদের তো অনেক আশা ছিল এই আন্দোলনের পরে, কিন্তু আমরা কি দেখলাম, শেখ হাসিনার পিয়ন 15.5 বছর 400 কোটি টাকা আয় করেছে তার ভাষ্য অনুযায়ী। আর এই আমাদের এই সরকারে একজন কি উপদেষ্টার, সে কি ছিল, পিএস না পিএস জানে ছিল, তো সেও নাকি কয়েকশো কোটি টাকা। আর এক ভদ্রলোক দেখলাম বিরাট পি সাহেব, সারাত্র নাকি সচিবালয়ে থাকতেন, এনসিপির বড় নেতা। এগুলো তো আমরা প্রত্যাশা করি না। মর্নিং সোজদাদের 52 ভাষণ দেওয়ার পর ছাত্ররা টেবিলে ফিরে গেছে, 71 মহান মুক্তিযুদ্ধের পর ছাত্ররা টেবিলে ফিরে গেছে, 90 আন্দোলনের পর ছাত্ররা টেবিলে ফিরে গেছে। এবার দেখলাম সবাই সচিবালয়মুখী, সচিবালয়ে বিভিন্ন পদ দখল করছে, বিভিন্ন মন্ত্রণালয়ে নানা লোক নিয়োগ হচ্ছে। এটা হোয়াট ইজ দিস? যাই হোক, আমাদের আশাভঙ্গ হয়েছে, বারবার আশাভঙ্গ হয়েছে। 71 মুক্তিযুদ্ধের পরও আমাদের আশাভঙ্গ হয়েছে, 90 আন্দোলনের পরও হয়েছে। এবার আমরা চাই না যে আমাদের আশাভঙ্গ হোক। সুতরাং আমরা প্রত্যাশা করতে চাই, দেশে যদি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ এবং সংস্কারের কথা বলে, সংস্কারের কথা এগুলো হলো একটা মুখরোচক টার্ম, মানে এগুলোকে বলে নির্বাচন পেছানো, আর কোনো লক্ষ্য নাই। কিন্তু কারণ আমি কোনো দলের নাম বলবো না, এখন কিছু কিছু দল আছে বা কিছু কিছু গোষ্ঠী আছে এখন যে ধরনের ক্ষমতা এনজয় করছে, এটি স্বাধীনতা 54 বছর করে না। কিন্তু এটি আমি স্টুডিওতে নাম বলতে চাই না। নতুন অনেক লোকজনও আছে, পুরনো লোকজনও আছে, তারা এত ক্ষমতা কোনোদিন বাংলাদেশে এনজয় করেনি, কিন্তু এখন খুব করছে। তো এইটা যদি শেষ হয়ে যায়,
ওই একটু আগে সাইদ খান বলেছেন যে অনেক উপদেষ্টা আছেন, তারা যে সুযোগ সুবিধা পাচ্ছেন এগুলো জানতেই নেই তারা যে উপদেষ্টা হলে এইসব সুযোগ সুবিধা আসে। সুতরাং এই জন্য তারা নির্বাচনকে বিলম্বিত করতে চান। বাট আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নানা ষড়যন্ত্র হয়েছে, যেমন এই যে শেখ হাসিনা, তা অনেক মানুষের মনে একসময় ধারণা এসেছিল যে এই জগদ্দল পাথরবদি সরানোই যাবে না, কিন্তু সরেছে কিন্তু, এবং খুব নির্মমভাবে। বাংলাদেশের দুজন লোক পালিয়ে গেছে এই ভূখণ্ড থেকে, এক লক্ষণ সেন আর শেখ হাসিনা, যে আগের দিন তিনি বলেছেন আমি শেখ মুজিবের মেয়ে পালিয়ে যাই, নানা দম্ভ আমরা দেখেছি, কিন্তু পালিয়ে যেতে কিন্তু বাধ্য হয়েছে। সুতরাং আমি আশাবাদী এখন যারা টুকটাক ষড়যন্ত্র করছে হয়তো কোনোদিনই ক্ষমতায় আসবে না, তারা এই পলিটিক্সের মূল স্টেক হোল্ডারও না, কিন্তু ভাব দেখাচ্ছে যে অনেক কিছু তারা, কিন্তু ভোট কার কত পার্সেন্টেজ বাংলাদেশ মানুষ তো জানে। সুতরাং আমি একটাই বলতে চাই, যে কথা সাইদ খানও বলেছেন বা বাংলাদেশের গণতন্ত্র প্রিয় সব মানুষই বলেন, যে একটি সুষ্ঠু নির্বাচন হচ্ছে বড় সংস্কার। আর সংস্কার তো জনাব তারেক রহমান 2 বছর আগে দিয়ে দিয়েছেন নানা প্রস্তাব। এই 31 দফা যে প্রস্তাব তিনি দিয়েছেন এর বাইরে কেউ যেতে পেরেছে? মূল যে কথাগুলো যারা যে প্রস্তাব দিচ্ছে ওই 31 দফার মধ্যেই কিন্তু আছে। সুতরাং দলগুলো যদি আন্তরিক হয়, এই সময়ক্ষেপণ না করে নির্বাচন পেছানোর নানা কৌশল, যেমন এখন শুরু উঠিয়েছে অনেকে যে আগে স্থানীয় সরকার নির্বাচন লাগবে, মানে পুরো দেশব্যাপী রক্তারক্তি অবস্থা। আগে যদি জাতীয় সংসদ নির্বাচন না হয়, স্থানীয় সরকার নির্বাচন করতে চায়, গ্রামগঞ্জে আমাদের সবারই বাড়ি, আমাদের সবারই অভিজ্ঞতা আছে, একটি ব্লাড শেড হবে সব জায়গায়। সুতরাং এখন মূল কাজ হচ্ছে, আমাদের কিন্তু মনে আছে এরশাদ সাহেব 9.5 বছর ক্ষমতা ছিল না, এখন খুব মুখরোচক কথা যে জগদ্দল পাথর এতদিন জঞ্জাল পরিষ্কার করতে হবে। এরশাদ তো 9.5 বছর ক্ষমতায় ছিলেন এবং তিনিও কিন্তু স্বৈরাচারী শাসক ছিলেন, যদিও শেখ হাসিনা তার চেয়ে 500 গুণ বড় স্বৈরাচার মিনিমাম, সেটি ভিন্ন প্রশ্ন। তো এরশাদ সাহেবের পতনের পরে মাত্র 3 মাসে নির্বাচন হয়েছিল, বলেছে তখন কি জঞ্জাল জমে নেয়? সে তো অনেক অন্যায় কাজ করেছে, নানা কিছু করেছে, বাংলাদেশের রাজনীতিকে নানাভাবে কলুষিত করেছে, নানা কিছু করেছে। 3 মাসের মধ্যে নির্বাচন হয়েছে, এবার তো অনেক সময় আছে, ডিসেম্বর পর্যন্ত বলছে যে ডিসেম্বরে নির্বাচন দিব বা জুনে নির্বাচন দিব। বিএনপি তো একদম বলেনি যে আপনি একদম ডিসেম্বর আগে নির্বাচন দিয়ে দেন, সেটা তো বলতে পারতো। এবং এই সরকারের পতনের পর প্রথম কাজটি ছিল নির্বাচন। আমি এই যে নানা সংস্কারের কথা বলছি, কি দেখছেন? আপনার কিছু চোখে পড়ছে? আমার কোনো কিছু চোখে পড়ছে না, একটি সংস্কার তো আমি দেখছি না। কি আমাকে স্পর্শ করছে কোন সংস্কার বলুন? সুতরাং এখন মূল কাজ হবে, আমি যেটা মনে করি, প্রকৃত জনপ্রতিনিধি যাতে নির্বাচিত হয়, কারণ মানুষের একটা ভোটের ক্ষুধাও কিন্তু আছে। কারণ ধরুন এখন যাদের বয়স 38 থেকে 45, এরা কিন্তু কোনোদিন ভোট দিতে পারে না, পার্লামেন্টে পারে না, স্থানীয় সরকারে পারে না, ট্রেড বডিতে পারে না, প্রফেশনাল বডিতে পারে না। ওই যে উত্তরা পার্কে একটা ছোট্ট কমিটি আছে, কথা সাপোজ সেই পার্কেটে যারা হাঁটেন তারা যে কমিটিটি করবেন সেখানেও ভোট দিতে পারেন না। প্রাইম মিনিস্টার অফিস থেকে বলে দেওয়া হতো, আমরা যখন সাংবাদিক শুরু করছি আপনারা হয়তো পাননি, এই যে এফবিসি নির্বাচন, বিএমএন নির্বাচন, ইঞ্জিনিয়ারিং নির্বাচন বিরাট উৎসব ছিল। কিন্তু এক পর্যায়ে কি হলো, শেখ হাসিনা বলে দিলেন যে এই জায়গার নেতা অমুক, ওই জায়গার নেতা অমুক, কোনো ভোট টোট কিচ্ছু নাই, মানুষের সাথে কোনো যোগাযোগ নেই যারা নেতৃত্ব দেন। সুতরাং এই ভোট দিতে চায় মানুষ, আমার পছন্দনীয় প্রার্থীকে আমি ভোট দিতে চাই, এইটা আমাকে সরাসরি স্পর্শ করবে। আর সংস্কারে নানা এই নতুন বন্দোবস্ত, সেকেন্ড রিপাবলিক, বিরাট খুব বানানা রিপাবলিক, খুব মুখরোচক শব্দ আমরা শুনি, বা কি বলে এটাকে, যে কানে শুনতে খুব ভালো লাগে, কিন্তু রেজাল্ট তো দেখছি না। আমি আসবো সংস্কারের বিষয় নিয়ে, আমি আপনার কাছে আসতেই চাই। জনাব সাইদ খান, আপনার কাছে আসলে এই যে অস্থিরতা চলছে, উনিও বললেন জনাব ইলিয়াস খান যে অস্থিরতা আসলেই চলছে, এই অস্থিরতা কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? বারবারিক দাবি নিয়ে মানুষ যমুনায় চলে যাচ্ছে। জি, এই প্রশ্নের উত্তর বলতে গেলে ইলিয়াস ভাইয়ের সাথে আসলে ইলিয়াস ভাইয়ের বক্তব্যই রিপিট করতে হচ্ছে। তারপরেও আমার কাছে আরো একটু যেটুকু মনে হয় সেটুকু হচ্ছে যে এই যে আপনি দেখেছেন 5 আগস্ট পরবর্তী আসলে 6 তারিখ থেকে আমার এই নতুন ইনিংস যদি বলতে হয়, আমি জেলে ছিলাম তো 6 তারিখে বেরিয়েছি। 6 তারিখের পরে দেখেছি যে আপনি বললেন এবং ইলিয়াস ভাই বললেন এক ধরনের বড় মহা প্রত্যাশা ছিল গোটা জাতির, সেই প্রত্যাশার পালকে হাওয়া দিয়ে মবক্রেসিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কিন্তু সাপোর্ট দেওয়া হয়েছে, মবকে স্প্রেড করতে দেওয়া হয়েছে। যদিও 2013 সালে প্রথম শাহবাগে মব রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে শুরু হয়েছে গণজাগরণ মঞ্চের মাধ্যমে। এরপর 5 আগস্ট পরবর্তী সময়ে
যতগুলো আন্দোলন হয়েছে, এই ভাঙচুর, ওই বাড়ি থাকবে তো অমুক বাড়ি থাকবে না, এখানে কোনো আইনের কোনো বাছবিচার ছিল না। মনে হয় যেন এই বাচ্চারা একটা দাবি করলেও সেটি মানতে হবে, মানে একটা শিশুতোষ রাষ্ট্রে পরিণত হয়েছে। এবং সরকার ওই সময় করছে কি, এই মবকে কিন্তু দেখেও না দেখার ভান করেছে, অথবা তারা পৃষ্ঠপোষকতা করেছে। বর্তমানে যে অস্থিরতা, এটিকে আমি অস্থিরতা একতরফাভাবে অস্থিরতা বলবো না, এটি এখন এই রাষ্ট্র বা এই সরকার মবের মুখে পড়েছে। যাদেরকে উস্কে দিয়েছে, যাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, তাদের মুখেই পড়েছে এখন এই সরকার। এখন সরকার তো একই ব্যক্তি ডাবল স্ট্যান্ডার্ড বলতে পারে না, সেই জায়গায় এখন সরকার নির্বাক। সুতরাং সবার দাবি, দেখা গেছে যে আজকে একটা বাড়ি ভাঙবো বা আজকে একজনকে জনতার ধরে পুলিশের হাতে দিয়ে দেওয়ার সুযোগ ছিল, সেটিকে যখন সাপোর্ট দিয়েছে, তো সব দাবি যেহেতু আদায় হয়, সরকার নীরব দর্শকের মতো সব মেনে নেয়। তো এখন সবাই মনে করছে যে আমারও একটু দাবি আছে। নাপিত, ভাগ্য ভালো নাপিতরা নামেনি, দেশে চুল কাটা বন্ধ করে দেয়নি, তাহলে তো সব রবি ঠাকুর হয়ে রাস্তায় নেমে যেত। রিক্সাওয়ালারা নেমেছে, আনসাররা নেমেছে, পল্লী বিদ্যুৎ নেমেছে, নার্সরা নেমেছে। রিয়াজ ভাই বললেন যে কলেজের ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার আন্দোলন করেছে, এবং বাচ্চারা, কিন্ডার গার্ডেনের বাচ্চারা কিছুদিন পর নামবে যে তারাও এখন কলেজের স্টুডেন্ট হয়ে যাবে, বা পাশ করেনি তারাও আন্দোলন করছে। এটি হচ্ছে মবকে সমর্থন দেওয়ার কুফল। এটি মব ফিরেছে। উইলিয়াম সমারসেট মমের একটা কবিতা পড়ছেন না, এরওয়ান দ্য সং, হ্যাঁ, যে আপনি ঢিল ছুটছেন, অনেক বছর পর ফিরে আসছে একই রূপে। তো সরকার যেটিকে সমর্থন দিয়েছে সেটি ফিরেছে। এখানে এখন মব নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন জানেন? এই সরকার যে কয়জন অ্যাডভাইজার, ওই কয়জনই মানুষ। আপনি ঢাকা নিয়ন্ত্রণে রাখা মানে তো পঞ্চগড় নিয়ন্ত্রণে রাখা না। পঞ্চগড় নিয়ন্ত্রণে রাখতে হলে আপনার পিপল এনগেজমেন্ট লাগবে, আর পিপল এনগেজমেন্ট থাকে হচ্ছে রাজনৈতিক দলগুলোর, রাজনৈতিক নেতাদের। কারণ পলিটিক্স ইজ এ সোশ্যাল রিলেশন। এই সরকার তো সোশ্যাল রিলেশনের সরকার না, এই সরকার হচ্ছে একটা পরীক্ষামূলক প্রকল্পের মতো অবস্থা। আর রাষ্ট্র কিন্তু পরীক্ষামূলক প্রকল্প না, দৈনন্দিন জীবন পরীক্ষামূলক প্রকল্প না, যা আজকে একটু লবণ তরকারিতে বেশি দিয়ে দেখি কেমন লাগে। রাষ্ট্র কিন্তু প্রত্যেক ন্যানো সেকেন্ডে অর্থনীতি, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের জীবন মান সবকিছুর সাথে সম্পর্ক। সুতরাং এখানে পরীক্ষামূলক প্রকল্পের মতো কোনো উদ্যোগ বা এই কোনো প্রজেক্ট ছেড়ে দেওয়ার সুযোগ নেই। পরীক্ষামূলক অনেকগুলো প্রকল্প ছেড়ে দিয়ে এই এখন এই রাষ্ট্রের এই ক্যাওটিক সিচুয়েশন তৈরি হয়েছে। আমি মনে করি এই সরকার আরো সফলভাবে করতে পারতো। এই সরকার মনে করেছে, এই সরকারের অনেক উপদেষ্টা, সবাই না, প্রফেসর ইউনুস সহ আরো দুই একজন দেখছি যে বেশ পজিটিভ, অনেকে মনে করেছে যে রাজনৈতিক, বলতেই শুনেছি, আপনিও শুনেছেন, 54 বছরে রাজনৈতিক দলগুলো কিছু করতে পারেনি। আরে ভাই, 54 বছরে পারেনি, তাহলে আপনি এই চেয়ারে বসছেন কিভাবে? 54 বছর রাজনৈতিক দলগুলো যা করেছে, এর ফলাফল আপনি উপদেষ্টা হয়েছেন এনজিওর মালিক থেকে। এটি রাজনৈতিক দলগুলোর অর্জন না? ধরে নিলাম কিছু অপকর্ম তারা করেছে, হ্যাঁ, রাজনৈতিক দলগুলো করেছে, কিন্তু সব রাজনৈতিক দলগুলো তো করেনি। যারা করেছে তাদের বিরুদ্ধে তো ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে ফ্যাসিবাদকে দূর করেছে। ফ্যাসিবাদকে দূর করেছে কি একটা অনির্বাচিত অরাজনৈতিক সরকার গঠনের জন্য, অরাজনৈতিক একটা রাষ্ট্র পরিচালনার জন্য। গণতন্ত্রের অর্থ কি? গণতন্ত্রের অর্থ হচ্ছে আমার মত আপনি নাও মানতে পারেন, বাট আমার মত প্রকাশের জন্য আপনি আপনার জীবন পর্যন্ত দিতে হবে আপনাকে, ঠিক আছে? এটি হচ্ছে গণতন্ত্র। কিন্তু এখন আমরা দেখেছি হাসিনার সময় মত প্রকাশ করলে আয়না ঘরে যেতে হচ্ছে। আর আমরা দেখেছি গত দুদিন আগে এক চট্টগ্রাম বন্দরে একজন কর্মকর্তা না কর্মচারী, উনি মত প্রকাশ করেছেন যে বন্দরটি বিদেশিদের হাতে তুলে দেবেন না, চাকরি চলে গেল। আরে ভাই, ফ্যাসিজমের সংজ্ঞাটা কি? আমি তো এই সংজ্ঞার সাথে এটার মিল দেখি। আমি এখনো বিশ্বাস করি না যে এই সরকার ওই আগের মতো একই পথে হাঁটছে। আমরা বিশ্বাস রাখতে চাই এই সরকার এখনো সময় আছে, যতটুকু সময় আছে রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক বৃদ্ধি করে, যারা আসলে ক্রিয়াশীল রাজনৈতিক দল, তাদের সাথে সম্পর্ক উন্নয়ন করে একটি রাজনৈতিক সমাধানে যেতে হবে। এটি কোনো অফিসিয়াল সমাধান না। আপনাকে মনে রাখতে হবে, দিন শেষে যতই সমালোচনা করেন না কেন, এই রাষ্ট্র রাজনীতিবিদদের হাতেই যাবে। মঈনুদ্দিন ফখরুদ্দিনের পরিণতিও দেখেছেন। ইলিয়াস ভাই বলেছেন 2 জন পালিয়েছে, লক্ষণ সেন আর হাসিনা, মাঝখানেও আরো 2 জন পালিয়েছে, মঈনুদ্দিন ফখরুদ্দিন। তারাও কিন্তু এরকম একটি সরকার ছিল। যদিও প্রফেসর ইউনুস আমাদের জাতির অহংকার, আমরা গর্ব করি, সারা বিশ্বে ইউনুস নামটি বলতে আমরা আনন্দ পাই, সম্মান বোধ করি, আমরা বিশ্বাস করি, আমি বিশ্বাস করি যে প্রফেসর ইউনুস হিপনোটাইজ হবেন না। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু বিরতি থেকে ফিরে এসে আবার আলোচনা ফিরতে চাই। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকবেন।
আরো একবার স্বাগত জানাচ্ছি আমি। জনাব ইলিয়াস খান, আপনার কাছে আসলে প্রশ্ন রাখতে চাই যে ঐকমত্য কমিশনের সঙ্গে এই দফায় রাজনৈতিক দলগুলোর সংলাপ শেষ হয়েছে গতকালই। মানুষের নির্বাচন সংস্কার দুটি নিয়ে আগ্রহ আছে, আসলে বাস্তবতা কোন দিকে যাচ্ছে? 9 মাস তো সরকারের হলো। বাস্তবতা অধিকাংশ মানুষ একটি ফেয়ার নির্বাচন চায়। আমি ঘুরে ফিরে নির্বাচনের দিকেই যাব, কারণ একমাত্র সমাধান হচ্ছে নির্বাচন। আমি একটু আগে বলেছি না যে খুব দৃশ্যমান কোনো সংস্কার আমরা দেখছি না। দৃশ্যমান সংস্কার সবকিছু হবে, অনেক সংস্কার তো আছে যেগুলো পার্লামেন্টে আপনার পাশ করতে হবে, পার্লামেন্ট থাকতে হবে, সেটি তো এখন নাই। যদিও অনেকে বলেন যে আমাদের সব ম্যান্ডেট জাতি দিয়েছে, এটি একদম নির্জলা, আমি মিথ্যাচার বলবো না, আমরা অজ্ঞতা। সব ম্যান্ডেট আমাদের জাতি দিয়েছে তা না, আসলে জাতি দেয়নি। তাদের একটা অল্প সময়ের জন্য ক্ষমতায় বসিয়েছে। সুতরাং খুব দ্রুত নির্বাচন দিয়ে যত তাড়াতাড়ি তারা চলে যাবে সেটাই মঙ্গল। ওই আমেরিকায় এখন বার্গার বিক্রি করে কিন্তু আমাদের অনির্বাচিত ব্যক্তিরা, খুব বড় বড় ব্যক্তি ছিলেন বাংলাদেশে, 2 বছরের দেশ একদম খুব সুন্দর করবে তারা ভেবেছিলেন, কিন্তু পারেননি, কিন্তু টিকতেও পারেননি দেশে। এটা খুব দুর্ভাগ্যজনক। সুতরাং আমাদের যারা এখন ক্ষমতায় আছেন, খুব কি বলে মানুষ, আমি খুব স্থূল টার্ম ব্যবহার করি, যে খুব আদর করে ক্ষমতায় বসিয়েছেন যে আপনারা চালান দেশটি। আমরা দেখি ডক্টর ইউনূস আপনারা জানেন সারা বিশ্বব্যাপী তিনি একজন সম্মানিত ব্যক্তি, আমাদের কাছেও সম্মানিত, সারা বিশ্বব্যাপী না। সুতরাং ভালো ভালো বিদায় নেওয়া উচিত। যে ধরুন পার্লামেন্ট নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকারে কিন্তু নানা ধরনের সমস্যা হচ্ছে, নানা ধরনের প্রবলেম হচ্ছে এখন। এটি কিন্তু দ্রুত নির্বাচন করা উচিত। দ্রুত নির্বাচন না করলে এই সংকটগুলো, দেশের ডেভেলপমেন্ট কাজ সব বন্ধ হয়ে আছে, কিছু হচ্ছে না। কিন্তু গ্রামগঞ্জে মানুষের যে সামাজিক সুরক্ষার যে প্রোগ্রামগুলো ছিল ঠিকভাবে কাজ করছে না, এবং এই কারণে কিন্তু কি বলে নানা ধরনের রাজনৈতিক সমস্যা হচ্ছে। সুতরাং যত দ্রুত সম্ভব পার্লামেন্ট নির্বাচন দিয়ে এবং স্থানীয় সরকার নির্বাচন দিয়ে, অনেক অনেক কথা শুনি, কাগজে পত্র দেখে ঐকমত্য কমিশন এই সেই, কিন্তু দৃশ্যমান কিছু দেখছি না। এটাই হচ্ছে আমাদের পেইন। এই 9 মাস চলে গেছে, আমি যদি ভুল না জেনে থাকি, আমি কিছু দেখছি না। শুধু একটি ক্ষেত্রে মোটামুটি ভালো দেখছি, যে যেমন আগে আমরা গ্রামে দেখতাম যে মানুষ, আমার ঘরে টাকা থাকলে ডাকাত এসে নিয়ে যেত। আমরা এখন যে সবাই টাকা রাখে ব্যাংকে, ওখান থেকে ডাকাত নিয়ে যায় বাংলাদেশের মানুষ। হ্যাঁ, নিয়ে কিন্তু ডাকাত নিজের কাছে রাখে না, আবার পাচার করে দেয়। বিরাট সরকার আমার কিন্তু ব্যাপক দুর্নীতি হয়েছে, কিন্তু টাকাগুলো দেশে ছিল। যে টাকা রোলিং করলে কিন্তু মানুষ কোনো না কোনো ভাবে উপকৃত হয়। দুর্নীতি কি এখন মানে কমেছে, কিন্তু এখন কি হচ্ছে না? দুর্নীতি কমেছে আপনাকে কে বলেছে? দুর্নীতি কমেনি তো, বরং আওয়ামী লীগের আমলের নানা মতো কথা তো এখন শুনি, আমি আর সেগুলো স্টুডিওতে বলবো না, বাট আমরা আশা করতে চাই দুর্নীতি কমা উচিত। যেমন আমি একটু উদাহরণ দিচ্ছি, একটু আগে শেখ হাসিনাই বলছেন যে তার পিয়ন 400 কোটি টাকা। এই কয় মাস, মাত্র 3 বা 4 মাস ছিল, এই যে ছেলেটি ছিল স্থানীয় সরকার উপদেষ্টার ওখানে, দুর্নীতির পাহাড় গড়ে তুলেছে। তবে আরেকজনের কাট ছিল স্বাস্থ্য উপদেষ্টা, আরেকজন দেখলাম বিরাট পিস সাহেব, সারাদিন নাকি সচিবালয় ঘুরতেন। এগুলো তো ইটস গুড সাইন, এগুলো তো ভালো লক্ষণ না। এবং অনেক জায়গায় শুনি যে এখন ভলিউম অনেক বেড়েছে, আগের যে কাজ তাকে এগুলো স্টুডিও বলে আমি নিজেও বিব্রত হচ্ছি, অন্যদেরও বিব্রত করতে চাই না, কারণ এই জেনারেশন একটি বড় কাজ করেছে। যদিও গত 15.5 বছর বিএনপি যে আন্দোলন করেছে, অন্যান্য গণতান্ত্রিক শক্তি নিয়ে অত্যাচার নির্যাতন সহ্য করেছে, গণতন্ত্র মুক্তি করার জন্য একটি বার আপোষ করেনি। তারা সবসময় চেয়েছে তারা গণতন্ত্র মুক্ত হোক। শেষ ছাত্র জনতা এসে সে বাংলাদেশ সেই স্বৈরাচারের পতন ঘটিয়েছে। তাদের কাছে আমরা অনেক প্রত্যাশা করতে চাই, বা অনেক জায়গা থেকে অনেক কষ্টকর খবর পাই, এটি আসলে আশা করি না। কারণ মানুষের একটা বয়সেরও বিউটি আছে। যখন মানুষের পরিবার হয়, স্বজন হয়, তখন নানা কারণে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির লোকজন দুর্নীতি করে। কিন্তু আমি যদি একদম ছাত্র অবস্থায় অনেক কিছু শুরু করে দিই, ইটস নট গুড সাইন, এটা তো ভালো লক্ষণ না। আমি তো ওই আগে একটু উদাহরণ দিয়েছি, সবাই ফিরে গেছে টেবিলে, আর আমাদের বন্ধুরা ফিরে যেতে চায় সচিবালয়। এটা তো ঠিক না, এগুলো বন্ধ করতে হবে। অনেক প্রত্যাশা শুধু আমাদেরই না, সব মানুষেরই প্রত্যাশা। কারণ আমাদের একটা কমন সেন্টিমেন্ট কিন্তু, যে আমি পারলাম না, আমার নেক্সট জেনারেশন এটা করবে। আর নেক্সট জেনারেশনের কাছ থেকেই যদি 3 মাসে 300, 400, 500 কোটি টাকার দুর্নীতির খবর আমরা পাই, হোয়েদার ইটস কারেক্ট অর নট, চাকরিটা তার যে পজিশনটা গেছে, নিশ্চয়ই তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাই না? সুতরাং এগুলো আমরা প্রত্যাশা করি না। আমরা চাই আরো ভালো ম্যাচিউরড আচরণ, যেটা তারপরে
সংবিধানের কবর দিব, নানা কথা শুনি। আমি মুক্তিযুদ্ধ মানতে চাই না, আমি ৭১ মানতে চাই না, ৭১ ছোট করে দেখি, ৭১-২৪ বড় বলি। এগুলো করে বাংলাদেশ শেষ রক্ষা হবে না। একসময় 72 পরে জাসদ এরকম করেছিল, অনেক কিছু করে শেষ রক্ষা হয়নি কিন্তু। সুতরাং আমরা একটি ভালো, এই প্রজন্মের কাছে একটা ভালো বাংলাদেশ চাই, যারা অভিজ্ঞ রাজনৈতিক দল আছে তাদের সঙ্গে নিয়ে, যারা গণতান্ত্রিক শক্তি আছে, সবাই স্যাক্রিফাইস করেছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। বিএনপি যেমন স্যাক্রিফাইস করেছে, 60 লক্ষ নেতাকর্মীর নামে মামলা, 60 লক্ষ, ঘরে ঘুমোতে পারিনি, চাকরি হবে না, তারপরে ক্রস পায়ে যেতে পারে, তারপরে কিন্তু ছাত্রদল করেছে, কেউ কিন্তু ফিরাতে পারে না। ওই শিবিরে আশ্রয় নিয়ে কিন্তু আওয়ামী লীগে আশ্রয় নিয়ে কিন্তু সুবিধাজনক অবস্থায় থাকলাম, আবার আওয়ামী লীগ চলে গেলে আবার নিজেদের আত্মপ্রকাশ করলাম, এই কাজ কিন্তু ছাত্রদল করেনি। ছাত্রদল একটি ছেলে কেউ বলতে পারবে না যে ছাত্রলীগে আশ্রয় নিয়েছে। ছাত্রলীগ আশ্রয় নিয়ে ক্যান্টিনে ফাও খাইয়া এখন শুনি জমিদারের নাতি সে। এই দেখছি তো বাংলাদেশে, এগুলো ঠিক না। আমি যখন আমার নিজের পরিচয়টাই ওপেন করতে পারবো না যে আমি গণতন্ত্র যে লড়াই করছি, এটাই যখন বলতে পারবো না, এখন বড় বড় একদম গলা রক ফুলিয়ে আমি গণতন্ত্রের কথা বলি। আমার দাদার জমিদার ছিল, 200 গাড়ি নিয়ে নির্বাচনী প্রচারণায় যাই, আর ওদিকে হলে ফাও খাইছি ছাত্রলীগের শেল্টারে, মানে সব আমলে ভালো আছি, কোনো অসুবিধা নাই। এটা তো হওয়া উচিত না। জি, অসংখ্য ধন্যবাদ জনাব সাঈদ খান। আপনাকে দিয়ে শেষ করতে চাই, সংস্কার কম বা বেশি, কিন্তু সংস্কারের পরে নির্বাচনটি হবে, সেটি আসলে সেই সংস্কার কতদূর? বিএনপি বলছে যে এই সংস্কারের নামে সময় ক্ষেপণ হচ্ছে, সরকারের 9 মাস। শেষ কথা কি বলবেন? আপনার প্রশ্নের মধ্যেই উত্তর আছে যে আসলে সংস্কারের নামে, ইলিয়াস ভাইও বললেন যে সংস্কারের নামে আসলে এখন আমাদের কাছে যেটা মনে হয়, এই মনে হওয়াটা বা অনুমানটা প্রকট হচ্ছে এবং সত্য কেন জানি মনে হচ্ছে। আমরা আগে বিশ্বাস করতাম না, আগে মনে করতাম যে আসলে সংস্কার কিছু প্রয়োজন আছেই, কিন্তু আসলে 9 মাসেও দেখছি না, শুধুমাত্র পরিকল্পনা দেখছি, বাস্তবায়ন দেখছি না। এই 9 মাসের মধ্যে বলেন তো ফখরুল, আপনি ঢাকা শহরে তো আপনি থাকেন, আপনি রাস্তার কোনো সংস্কার দেখেছেন? ট্রাফিক পুলিশ আগে টাকা নিত প্রকাশ্যে, এখন নাই গোপনে, সংস্কার দেখেছেন? পটলের দাম কি কমেছে? সংস্কার হয়েছে? আরো অনেক গিয়ে বাজার 3 থেকে 4 গুণ রিকশার রাস্তায় নেমেছে, 3 থেকে 4 গুণ। সিন্ডিকেট নিয়ন্ত্রণে এসেছে, সংস্কার হয়েছে, বরং তো উপদেষ্টা বলেছে এই সিন্ডিকেট ভাঙতে আমরা পারবো না। তাহলে একটা বাজার, নিত্যপণ্য বাজারের ব্যাগের সংস্কার করতে পারছেন না, মানুষের জীবন সংস্কার করা আরো অনেক কঠিন কাজ। এবং রাষ্ট্র সংস্কার, এটা রাষ্ট্রবিজ্ঞানীরাও পারেন, এটা রাজনীতিবিদদের কাজ। হ্যাঁ, ইঞ্জিনিয়াররা যদি বাড়ি বানাতে পারতো তাহলে দেশে মিস্ত্রি জন্ম নিত না, এত মিস্ত্রিরা না খেয়ে মরতো, কিন্তু ইঞ্জিনিয়াররাই দেখি অনেক সময় কাজ পায় না। সুতরাং কাগজে পরিকল্পনা করা খুব সহজ, বাস্তবায়ন করতে গেলে মানে সেটা ক্ষমতা লাগে, জনগণের সাথে সম্পর্ক লাগে। বরং আমি মনে করি এই প্রফেসর ইউনূসের মতো একজন সম্মানিত, আন্তর্জাতিক পর্যায়ের একজন বিখ্যাত সম্মানিত মানুষকে কোন শ্রেণীর খপ্পরে তিনি পড়েছেন বা তাকে কারা হিপনোটাইজ করছে, তাকে বরং বিব্রত করছে। আমরা এই যে প্রফেসর ইউনূস এখন মনে করেন এই সরকারের সমালোচনা করলে ঘুরে ফিরে কিন্তু অভিভাবক হিসেবে ওনার বিপক্ষে চলে যায়, কিন্তু সেটা আমাদের জন্য কষ্টের, লজ্জার। আজকে ইলিয়াস ভাই বলেছেন যে হলে থেকে খেয়ে এখন জমিদারের নাতি। হ্যাঁ, এরকম কিন্তু উদাহরণ একজন না, সব কয়জন আমরা দেখে। আমার বাসার হাউস টিউটর ছিল, এখন এই এনসিপির অনেক বড় নেতা, আমার বাচ্চাকে পড়াতো। আজকে তার সাথে দেখা হলো একটি জায়গায়, তিনি কিন্তু একটি গাড়ি চালিয়ে গেলেন। আমার বাসায় কিন্তু 7,000 টাকা দিতাম আমার বাচ্চাকে, ম্যাথমেটিক্স পড়াইতো। উদাহরণ, আমি ওই ব্যক্তিকে বিব্রত করব না তার নাম বলে। কি করে আসলো আজকে থেকে, মানে আমার বাচ্চার টিউশনি ছেড়েছেন, আন্দোলন শুরু হয়েছে 15 তারিখে, তিনি টিউশনি 6 তারিখে আমাকে জানালেন, 6 জুলাই 2024 সালের, আমি আর পড়াতে পারবো না, আন্দোলন শুরু হয়ে গেছে। এরপরে কিন্তু 9 মাসে আমার কিন্তু একটা জামাও বাড়েনি, ইলিয়াস ভাইরও মনে হয় বাড়েনি, কিন্তু তিনি গাড়িতে চড়ছেন। এটি বাস্তবতা। দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হলে আপনাকে আগে দুর্নীতি মুক্ত হতে হবে, সংস্কার করতে হলে আপনাকে আগে সংস্কার হতে হবে। যেহেতু আপনি ব্যর্থ হয়েছেন, সুতরাং যারা তুলনামূলক ভালো বলে এখন অনেক মানুষ দাবি করছে ভোটের, তাদেরকে দায়িত্বটি দিন। তাদের সমালোচনা করবার সুযোগ জনগণের আছে, 5 বছর পর তাদেরকে না ভোট দেওয়ার সুযোগ আছে, কিন্তু আপনারা কতদিন পরে ছাড়বেন, কতদিন পরে আপনাদেরকে না বলতে পারবে এ জাতি, সেটি তো পরিষ্কার না। আপনারা তো বলছেন না রোড ম্যাপ, রাজনৈতিক দলগুলো, সাধারণ জনগণ বলছে দেন না একটা ডেট, দেন না একটা রোড ম্যাপ, তাও তো দিচ্ছেন না। তার মানে তো একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে গোটা জাতি পড়ে গেছে। আমরা প্রত্যাশা করি এই দ্বিধাদ্বন্দ্ব অচিরেই কেটে যাক, না হয় ঝামেলা আরো বাড়বে, কমবে না।
কারণ আপনি জানেন সন্দেহ, সংশয় এবং বয়স একটাও কমে না, তিনটাই বাড়ে। অসংখ্য ধন্যবাদ জনাব সাইদ খান এবং ইলিয়াস খান, দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা এখানে শেষ করছি। আবার দেখাবো আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।